রাইট নাও বাংলাদেশ মার্কেটে সবচাইতে হাইপে থাকে স্মার্টফোন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। কেন এই স্মার্টফোনটা এতটা হাইপে রয়েছে? দেখুন, এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে কি একদম মিড রেঞ্জ বাজেটে, বাট সেরকম প্রাইস পয়েন্ট থেকে আমরা দেখছি ফোনটাতে কার্ভড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, মিডরেটে খেলেও Z99 আলটিমেট রয়েছে এখানে। সবকিছু মিলে এই ফোনটা অবশ্যই এরকম প্রাইস পয়েন্টে প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে অনেকটা আলাদা। এই কারণে মানুষের চাহিদার কেন্দ্রবিন্দুতেও রয়েছে। তবে আমাদের কাজ কি? ফাইন্ড আউট করা এর ভালো দিক খারাপ দিক, রাইট? সে বিষয়টা জেনে দেন আপনি ডিসিশন নিন। আসলে এত সুন্দর চকচকে ফকফকে ধবধবে স্মার্টফোনটির রূপ কি বা আসল রেজাল্টটা কি? স্পার্ক 20 প্রো প্লাস 3টি কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। এই যে আমার হাতে দেখছেন, এর মধ্যে একটা রাবার ফিনিশ বা লেদার ফিনিশ বলতে পারেন, বাট এটা দেখতে সুন্দর লাগছে। পার্সোনালি আমার কাছে সবচেয়ে বেশি এটা ভালো লাগছে। দেন রয়েছে এই যে একটা হোয়াইট কালার ভ্যারিয়েন্ট, এটা তো সুন্দর, এপাশে একটু গ্রেডিয়েন্ট বা একটা সুন্দর একটা টেক্সচার ওরা ইউজ করছে। বাট রিয়ার প্যানেলটা হচ্ছে ফ্রস্টেড, যে কারণে বেশ সুন্দর একটা ফিল পাওয়া যায়। আর যাদের কিনা একটু ব্ল্যাকিশ টাইপের কালার ভালো লাগে, যদিও এটা ব্ল্যাক না, একটু নেভি ব্লু টাইপের, তাদের কাছে আবার এই কালার ভ্যারিয়েন্টও ভালো লেগে যাবে। টেকনো এই স্মার্টফোনের ডিজাইনটা সত্যিই বেশ সুন্দর করেছে। বোথ সাইড থেকে কার্ভ হওয়াতে স্মার্টফোনটা এক হাতে নিয়ে বেশ দারুণ একটা ফিল পাওয়া যায় এবং এক হাতে ব্যবহার করার একদমই উপযোগী এই ডিভাইস। যেহেতু ইহা বেশ লাইট ওয়েটের, মাত্র 175 গ্রাম হচ্ছে এর ওজন এবং থিকনেস 7.5 মিলিমিটার। আর এর মাঝে যে বডি ফ্রেমটা রয়েছে না, ওইটার থিকনেস মাত্র 3.0 মিলিমিটার। এতটা স্লিম করতে গিয়ে ওরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিতে পারে নাই, যা আমরা মিস করছি অবশ্যই। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ডুয়াল স্পিকার রয়েছে, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পজিশনটা আমার কাছে একটু প্রথম দিকে নিচে লাগলেও আস্তে আস্তে এর সাথে আমি ইউজ টু হয়ে গেছি এবং এটা মোটামুটি ফাস্ট এবং একুরেট এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী। ঠিক আছে, থাকছে IP53 রেটিং, তার মানে স্প্ল্যাশ প্রুফ বা ডাস্ট প্রুফ বলতে পারেন। যেহেতু ফোনটা খুবই স্লিম এবং কার্ভ ডিসপ্লের ফোন, যত্ন সহকারে ব্যবহার করা অবশ্যই উচিত। এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এর ডিসপ্লে সেকশন, যার সাইজ 6.78 ইঞ্চ। এটা কার্ভ অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা কাগজে কলমে কিন্তু অত্যন্ত দারুণ এবং সত্যি বলতে দেখতেও বেশ দারুণ। কারণ হলো এইটার চিন বেজেল বেশ ন্যারো, লোয়ার চিন আপার চিন আরো ন্যারো পাওয়া যায় এখন, বাট এরকম প্রাইস বিবেচনায় এটা বেশ ভালো করেছে ওরা। পাঁচল কার্ভটা আরেকটু ছোট রাখলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। কার্ভ ডিসপ্লের ফোনগুলোতে অনেক সময় টাচ মিস করে বা পাশ থেকে লেগে যায়, এটার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদের। এই ডিসপ্লেটার ব্রাইটনেস কিন্তু ভালোই ছিল, ইনডোরে যেমন দেখা যায় আউটডোরেও ডিরেক্ট সানলাইটে চালানো যায় এবং আমাদের ফুটেজ দেখে হয়তো একটা আইডিয়াও করতে পারছেন। আর টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি, বেশ কালারফুল। তবে কালার একুরেসি নিয়ে বলতে গেলে এটার কালারটা একটু বেশি বুস্টেড দেখায় ওরা, মানে যে কোনো কালারকে আরেকটু স্যাচুরেটেড করে প্রেজেন্ট করে, যে কারণে গেমিং টাইমে বা ভিডিও দেখতে ভালো লাগে, বাট এটা একুরেট কালার না। যেহেতু এখানে অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, আপনারা এওডির সাপোর্টটাও পেয়ে যাবেন এবং ব্ল্যাকটা পিওর ব্ল্যাক পাচ্ছেন। 26,999 টাকার স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে সে কিন্তু বেশ ভালো মার্কিংয়ে পাস করেছে এবং বলতে পারেন এরকম প্রাইস পয়েন্টের অন্যান্য যে কোনো অফিসিয়াল স্মার্টফোন থেকে এই ডিসপ্লেটা এগিয়ে আছে। প্রসেসরটা নতুন, মিডিয়াটেক হেলিও Z99 আলটিমেট। মিডিয়াটেক হেলিও Z99 আলটিমেট, এইটা আবার কি জিনিস ভাই? মিডিয়াটেক হেলিও Z99 আর Z99 আলটিমেট কাগজে কলমে একদম একই জিনিস, এখানে নতুনত্ব পাবেন না। বাট এই দুইটার মাঝে একটা বড় রকমের সময়ের ব্যবধান আছে। যেমন মিডিয়াটেক হেলিও Z99 এসেছিল 2022-এর Q3-তে, আর মিডিয়াটেক হেলিও Z99 আলটিমেট এইটা এসেছে কিন্তু 2024-এর Q1-এ। প্লাস যদি সাইড বাই সাইড কম্পেয়ার করেন দুটোকে, অন্তত বেঞ্চমার্ক স্কোর বা বেঞ্চমার্কিং স্কোরগুলোতে দেখবেন নতুনটা একটু এগিয়ে থাকছে। বাংলাদেশ মার্কেটে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে 8+8+256GB ভ্যারিয়েন্টে, 8GB র্যাম, ভার্চুয়াল র্যাম আরও 8GB এবং 256GB হলো স্টোরেজ। অপারেটিং সিস্টেমে রয়েছে হাইওয়েজ V13.6.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14। এটাতে কয়টা আপডেট পাওয়া যাবে এই প্রশ্ন থাকতেই পারে। আমরা আনঅফিসিয়ালি যতটুকু জানতে পেরেছি, এই স্মার্টফোনটাতে 1 বছরের বা একটা মেজর আপডেট দেওয়া হবে এবং 2 বছরের রেগুলার আপডেট দেওয়া হবে আর কি। তো এটা হলেও মোটামুটি ভালো, বাট আরেকটু বেটার কিছু থাকলে আরও বেশি ভালো হইতো। ডে টু ডে টাস্কগুলো এই স্মার্টফোনটা খুব ভালোভাবে সামলাতে পারছে, কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি, স্লো বা হ্যাং করে বসে আছে, ডিলে করছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও আমরা ডিলে পাইনি, বেশ ফাস্ট কাজ করছে এবং স্মুথ রেজাল্ট দিচ্ছিল। কিছু ব্লোটায়ার আছে, না লাগলে আপনি আনস্টল করে ফেলতে পারবেন, তবে খুব যে বেশি ছিল এমনটাও না। 8GB র্যামটা মাল্টিটাস্কিংয়ে বেশ ভালো একটা সাপোর্ট দিচ্ছে। অ্যাট এ টাইম আপনি 5-6টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন এই ডিভাইসে, তাতে করে সমস্যায় পড়তে হচ্ছে না। আমরা ভালো অ্যাপ্লিকেশনগুলো ট্রাই করে দেখছিলাম, যেগুলো স্মার্টফোনে বেশ স্মুথলি রান করতে পারছে, কখনো কোনো অ্যাপকে ক্র্যাশ করতে দেখিনি। প্রয়োজনীয় সেন্সর, জাইরোস্কোপ সেটাও কিন্তু আছে এই ডিভাইসে এবং প্রপারলি ওয়ার্ক করছে। আমরা ভাবছিলাম ফোনটাতে একটু হেভি প্রেশার দিতে গেলে অনেক বেশি হিট জেনারেট করতে পারে, তবে সর্বোচ্চ তাপমাত্রায় আমরা পৌঁছে
বস্তু দেখেছি 37°C, এটুকু স্বাভাবিক তাপমাত্রার মধ্যে আসলে পড়ে। গেমিং ট্রাই করছিলাম, আমরা Z99 থেকে আসলে যেমনটা গেমিং পাই এক্স্যাক্টলি সেম গেমিং রেজাল্টই দিচ্ছে এই ডিভাইসটাই। লাইক আপনি পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে প্লে করতে পারবেন এবং ওরকম সেটিংসে প্লেয়াবল রেজাল্ট দেয়, তবে এই ক্ষেত্রে ফ্রেম রেটটা একটু ওঠানামা করে আর অ্যাকশন মোমেন্টে গিয়ে মাঝে মধ্যে টুকটাক হালকা একটু ল্যাগের দেখা পেতে পারেন, তবে খুব আটকে ধরে থাকে খেলতে পারবেন না, এরকম সমস্যা হয় না। আর একটু লোয়ার সেটিংসে আরো বেটার আউটপুট দিয়ে থাকে এইটা, তবে এর ডিসপ্লেটা বলছিল না বেশি কালারফুল, সবকিছু দেখে আরো মজা লাগছে। তো গেমিং টাইমে গ্রাফিক্সগুলো আরো বেশ ভালো লাগে আর কি। পাশাপাশি আমরা সিওডি ট্রাই করেছি, ওইটার গ্রাফিক্স বেশ ভালো ছিল এবং খুবই স্মুথ রেজাল্ট দিয়েছে এই স্মার্টফোনে। এটার ক্ষেত্রে ফ্রেম রেটটা খুব একটা ওঠানামা করতে দেখিনি। ফ্রি ফায়ার লাভারদের জন্য সুখবর, পাবজির তুলনায় এখানে আপনি আরো বেটার আউটপুট পাচ্ছেন। সমস্ত কিছু অন রেখেও স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছে এই ডিভাইস থেকে। লং রানেও ফোনটা খুব বেশি গরম করে না। ফ্রি ফায়ার গরমের সিজন ওইভাবে পরেও নাই, কিছুদিন পরে গিয়ে হাতে হয়তো আরো বেশি ফিল দিতে পারে, বাট রাইট নাও আমরা যে বললাম 37° পর্যন্ত আসতে দেখছি সর্বোচ্চ, এবং গরমটা হয় এই যে এই পোর্শনটাতে। এর বাইরেও আরো দু একটা গেম আমরা প্লে করে দেখি, সবগুলো রেজাল্টই মোটামুটি আশানুরূপ ছিল। মিরাটে খেলেও Z99 এর উপর যেমনটা আপনারা ভরসা রাখতেন 20K এর আশেপাশে, এইটার থেকেও আপনারা ওরকম একটা পারফরমেন্স পাবেন। তবে ওরা যদি কিনা এই যে 27,000 টাকার স্মার্টফোনটাতে আরেকটু বেটার চিপ মিরাটেকের ডায়মেন্সিটি সিরিজের আরেকটু বেটার কোনো প্রসেসর দিয়ে এই ডিভাইসটা নিয়ে আসতো, তখন কিন্তু আমরা গেমিংয়ে বলতে পারতাম হ্যাঁ মিরাটে খেলেও Z99 থেকে ও কিন্তু বেশ কিছুটা এগিয়ে আছে। এখন বলতে হয় যে প্রায় সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছে আর কি, হতাশ করবে না, বাট স্টেপে যে অনেক বেশি এগিয়ে থাকছে এমনটাও না, মানে পারফরমেন্সের দিক থেকে। বাই দ্য ওয়ে, এর কিন্তু একটা ছোট ভাইও আছে, টেকনো স্পার্ক 20 প্রো, ওটাতেও 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, মিডিয়াটেক হেলিও Z99 রয়েছে এবং 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তবে ওই ডিভাইসটাতে আমরা ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাই। সো যাদের বাজেট একটু কম তারা চাইলে আবার ওইটা দেখতে পারেন, আমি স্ক্রিনে ওইটা ডিটেলও শেয়ার করে দিলাম। যাই হোক, ছিলাম এই ফোনে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেল, পরবর্তী শুটারও 2 মেগাপিক্সেল দুধভাত, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। শুরুতেই বলতে হয় টেকনো সব ভালো করছে এপাশ ওপাশ ভিতরে, বাট ওরা আলট্রা শুটার দেয় নাই, পাপ করছে এখানে। মেইন ক্যামেরা রেজাল্টের কী অবস্থা? টেকনোর রেগুলার ধারাবাহিকতা আমরা খেয়াল করছি, যেমন কালার টোন, হ্যাঁ কালার টোন একটু বাড়িয়ে দিচ্ছে, স্যাচুরেট করছে, ইভেন এই ডিসপ্লেতে আরও বেশি স্যাচুরেটেড মনে হচ্ছে। যখন কিনা আপনি কম্পিউটার স্ক্রিনে বা অন্য কোনো ডিভাইসে নিয়ে দেখবেন তখন আপনার কাছে মনে হবে মোটামুটি নিউট্রাল, বাট এখানে একটু বেশি বুস্টেড দেখা যায়, বিশেষ করে গ্রিন কালার, রেড কালার, অরেঞ্জ কালার, এগুলোকে একটু পাঞ্চিভাবে প্রেজেন্ট করা ট্রাই করে, সুন্দর লাগে, অনেকের কাছে ভালো লাগতে পারে। ডিটেল ভালো পাবেন যখন কিনা ভালো লাইট দেওয়া যাবে এর ক্যামেরাকে, তবে লো লাইটের দিকে এটা অনেকটাই সফট করে ফেলে, ইভেন আমরা গ্রেনের দেখাও পাই সেই জায়গাটাতে। আর ডায়নামিক রেঞ্জ এটা অ্যাভারেজের কাতারে থাকে ঠিকই, বাট মাঝে মধ্যে দেখছিলাম এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে না ও ওই যে শ্যাডোর জায়গায় আলো বাড়িয়ে দেয় কিছুটা, আর হাইলাইটেড এরিয়া তো হাইলাইট হয়ে থাকে, তো সব মিলে না একটা ফ্যাকাশে ভাব চলে আসে। তো এই জিনিসটা আমার মনে হয় পরবর্তী আপডেটের মাধ্যমে ফিক্স করা সম্ভব। একটু ফ্যাকাশে টাইপের ছবি পাওয়া যাচ্ছিল যখন হার্শ লাইট পড়ে আর কি। আকাশের কালারটা একটু আর্টিফিশিয়ালি ব্লু করা ট্রাই করে, লো লাইটের দিকে যেমনটা বলছিলাম সফট করে দেয় এবং গ্রেনের দেখা পাওয়া যায়। আপনি যদি নাইট মোড অন করে নেন তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন, বাট স্টিল এখানে একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা আছে এবং সেই কি একটা ভাব চলে আসতে পারে যদি কিনা আপনি স্টেডিভাবে না ধরেন, বাট ঠিকঠাকভাবে যদি ধরে ছবি তুলতে পারেন তাহলে আপনি আশানুরূপ ছবি পাচ্ছেন। আছে পোর্ট্রেট মুড, এইটা আবার ভালো লাগছে। পোর্ট্রেট মুডের রেজুলেশন মোটামুটি ভালোই ছিল, 2x এ পোর্ট্রেট নেওয়া যায়, 2x দিয়ে নিলে পরে ওইটা মানে আমাদের বডি শেপটা একটু ভালোবাসে আর কি, দেখতে সুন্দর লাগে। আর মেইন সাবজেক্টকে একটু সফট করে দিয়ে কালারটা ওয়ার্মের দিকে নেয় যদিও, তবে দেখে ভালো লাগতেছে আর কি, একদম রেডি টাইপের ছবি বলা যেতে পারে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেলফি লাভারদের ভালো লেগে যাবে, একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, স্কিন টোনটা একটু গ্লো করতে থাকে, একটু স্মুথ করে দেয়, আবার একটু ওয়ার্ম টোনের দিকেও নেয়। যদি প্রপার লাইট দেওয়া যায় তাহলে আপনি ডিটেল ভালোই পাবেন, কিন্তু একটু লো লাইটের দিকে সফট হওয়ার প্রবণতা থাকে। আর ডায়নামিক রেঞ্জ ততটা বেটার আমরা পাইনি মেইন ক্যামেরার মতো, এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়, ঠিকঠাক লাইট দিলে আপনি ভালো ছবি পাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। আর এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ, তবে 2K এর ক্ষেত্রে স্টেবিলাইজেশন ইউজ করা যাবে না, যেহেতু স্টেবল ভিডিও না, সো সেখানে লক্ষ্য করবেন এখানে। এবং ভিডিওর রেজুলেশন বেশি আছে, এক্সপোজার ব্যালেন্স একটু ইস্যু আছে, এর বাইরে মোটামুটি ওকে, কালার একটু বেশি দেখায় আর কি। আর যদি 1080p আপনি 30 FPS এ ভিডিও নেন সেই ক্ষেত্রে আবার আপনি AIS ব্যবহার করতে পারবেন, এইখানে মোটামুটি স্টেবল করে দেয়, তবে ফ্রেমটা কিছুটা ক্রপ করে অবশ্যই, আর রেজুলেশনের ঘাটতি মনে হতে পারে এখানে, বাট স্টিল এখানে আমরা দেখছি কন্ট্রাস্ট এবং কালারটা একটু বেশি প্রেজেন্ট করে। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, ইনডোর লাইটিং কন্ডিশনে, আমাদের স্টুডিও লাইটিং কন্ডিশনে, ইভেন সাউন্ডটা পাচ্ছেন কিন্তু এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। সো আই হোপ বুঝতে পারছেন যারা ভ্লগিং করার চিন্তা ভাবনা করেন তাদের জন্য এটা কেমন হচ্ছে। টেকনোর মেইন ক্যামেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এগুলো নিয়ে আমার কমপ্লেন নেই, কমপ্লেন শুধু একটা জায়গায়, ওরা 8 মেগাপিক্সেলের অন্তত একটা আলট্রা ওয়াইড শুটার দিতে পারতো, ওটা দিলে আমাদের আরও বেশি কাজে লাগতো। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার আছে, এটার লাউডনেস বেশ ভালোই, তবে বটম ফায়ারিংটা একটু বেশি লাউড, উপরেটা একটু কম, তারপরে মোটামুটি বেশ সুন্দর একটা সাউন্ড পাওয়া যায়। আপনারা যখন মিডিয়া কনজাম্পশন করবেন বা গেমিং করবেন বোথ সাইড থেকে সাউন্ড আসলে ওটা বেশি ভালো লাগার কথা। দেন এই স্মার্টফোনে ব্যাটারি আমরা পাচ্ছি 5000 mAh, এত পাতলা ফোনে ওরা 5000 mAh কেমনে কি দিচ্ছে কে জানে। আর আপনি বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, সুন্দর কম্বো। তো এটার ব্যাকআপ কিন্তু ভালো, 120 Hz অন রেখেও আমরা দেখছিলাম এই ডিভাইসটা বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, একদিন টাইম ইজিলি পার করা যায়। আপনি যদি মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করেন প্রায় 7 ঘন্টার মতো এসওটি পেয়ে যাচ্ছেন এই ডিভাইস থেকে, যেটাকে ভালো বলতে হচ্ছে। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে এবং নেটওয়ার্ক রেজুলেশন ভালো
ছিল বোথ কানেকশনে। তো এই হচ্ছে আপনাদের ভালোবাসার স্মার্টফোন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। যদি একটু এখন এর উইকনেস এবং স্ট্রেংথের জায়গাটা আলাদা করে ফেলি তাহলে মনে হয় ডিসিশন মেক করতে আর একটু সুবিধা হবে। দাম কত? দাম হচ্ছে 27,000 টাকা বা 26,999 টাকা। এই প্রাইস পয়েন্টে এসে আমরা পাচ্ছি না এতে আলট্রা ওয়াইড শুটার, যেটা ওর উইকনেসের মধ্যে অবশ্যই থাকে। দেন আমি বলছিলাম এই স্মার্টফোনটাতে যদি কিনা আপডেটের ব্যাপারটা আর একটু বেশি থাকতো তাহলে আমরা আসলে মানে লং রানে আমাদের একটা মানে সুন্দর একটা জায়গা তৈরি হয়, এই আর কি। ভালো জায়গার মধ্যে যা আছে এই স্মার্টফোনটার ডিজাইন, ভাই ডিজাইন ওয়াইজ সেই খুবই সুন্দর, বেশ স্লিম স্টাইলিশ ফোন যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে। দ্বিতীয়ত হলো এর ডিসপ্লেটা আসলে 27,000 টাকায় রাইট নাও অফিসিয়াল যত স্মার্টফোন আছে সবার চাইতে ভালো হবে, এটা বলাই যায়। বিশেষ করে ওরা যখন গ্যারান্টি দিয়ে দিচ্ছে, কার্ভ ডিসপ্লের ফোনে আমরা ভয় পাই ওই জায়গায়, এবং সেই জায়গাটাই কিন্তু ওরা গ্যারান্টি দিয়ে পুষিয়ে দেওয়ার ট্রাই করেছে। দেন এটার মেইন ক্যামেরা, হ্যাঁ সেটা ভালো, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালো লাগবে। তারপরে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, আর এর যে পারফরমেন্স এইটাকে আমি বলবো একদম ডিসেন্ট ছিল। ওরা আরেকটু বেটার প্রসেসর দিলে অবশ্যই আরো ভালো হতো, বাট এটার পারফরমেন্সও খারাপ ছিল না। আর র্যাম এই জায়গাটাও ঠিকঠাক আছে। তো দেখা যায় কি ভালোর দিকটা একটু বেশি এই ডিভাইসের, বাট ডিভাইসটা যদি ওরা কিনা 25K এর মধ্যে লক করতে পারতো তাইলে তো ভাই মানে জাস্ট বলতাম ভাই টাকা দেন নিয়ে যান, আমার থেকে না দোকান থেকে। এই হচ্ছে অবস্থা। আপনাদের কাছে কেমন লেগেছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।